অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক, গরিবের মাধ্যমিক বিদ্যালয়, গোসাইহাট, শরীয়তপুর থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় 3 পাঠ 3.3 আলোকে মাইটোসিস মিওসিসের তুলনামূলক আলোচনা এবং প্রশ্নপত্রে এই অধ্যায় থেকে অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছু প্রশ্ন হয়, যে প্রশ্নের চিত্রগুলো এবং উত্তরটাই বা কি হবে আমরা অনেক সময় যাচাই বাছাই করে কোনটা মাইটোসিস কোনটা মিওসিস এটা পৃথক করতে পারি না। ফলে পরীক্ষায় উত্তরপত্রে আমরা ভুল তথ্য দিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের রেজাল্টের মানও নিম্নমানের হয়ে থাকে, শুধু একটু বোঝার কারণে। আজকে আমি সেই মাইটোসিস ও মিওসিস যে তুলনামূলক আলোচনায় আমরা কিভাবে চিনব যে কোন চিত্রটা মাইটোসিস আর কোনটা মিওসিস। তো দেখা যাক, এখানে একটি মাত্র কোষ, এই চিত্রটি এইরকম যদি প্রশ্নপত্র দেওয়া থাকে, কোনটা মাতৃকোষ কোনটা অপত্য কোষ উল্লেখ করা নেই, এমনকি ক্রোমোজোম সংখ্যাও এখানে দেওয়া নেই। তাহলে আমি প্রথম চিত্র থেকে কি পাচ্ছি, এই দিকে বাম পাশের এই চিত্রটি থেকে আমি যদি ধরি এটা প্রথম চিত্র, তাহলে এই যে 1 নম্বর চিত্রটিতে কোনটা মাতৃকোষ কোনটা অপত্য কোষ ক্রোমোজোম সংখ্যাও এখানে উল্লেখ করা নেই। তাহলে আমি এই কোষ বিভাজনের চিত্রটা যদি প্রশ্নপত্রে দেওয়া থাকে, তাহলে আমি কিভাবে বুঝবো? এখানে বোঝার একটা উপায় হচ্ছে, যেহেতু নির্দেশ বোঝা যাচ্ছে যে এই কোষটি ভেঙে এখানে দুটি কোষ সৃষ্টি হয়েছে এবং এর মাঝের বৃত্ত একটি, এর মাঝের বৃত্ত একটি, এই মাঝের বৃত্ত একটি। হতে পারে এটা ক্রোমোজোম, হতে পারে এটা নিউক্লিয়াস, তুমি যাই ভাবো না কেন, তুমি চিত্রের ধরন দেখে যে একটি কোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে, এমনকি এই কোষের মাঝের যে কালো অংশ এই ঠিক অনুরূপ এই দুটি অপত্য কোষের মাঝেও দুটি বৃত্ত কালো অংশ দেখতে একই রকম। সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরে নেব মাইটোসিস কোষ বিভাজন। কারণ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের একটি মাত্র মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে, এমনকি ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাহলে এখানে এই কালো বৃত্তটা সমান সমান আছে, সেক্ষেত্রেও আমরা বলতে পারি এটা মাইটোসিস। আবার একটি কোষ ভেঙে দুইটি হয়েছে, এটাকে এই দেখেও আমরা বলতে পারি এটা মাইটোসিস। অপর এর দিকে এই চিত্রটাকে যদি আমি 1 নম্বর কল্পনা করি বা ধরি, এখানে একটি মাতৃকোষ ভেঙে 4টি মাতৃকোষ তৈরি হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটু বোঝার চেষ্টা করো। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা উল্লেখ করা নেই, কিন্তু মাতৃকোষে একটা মাত্র কালো বৃত্ত দেওয়া আছে। এখানেও কিন্তু প্রত্যেকটার ভিতরে একটা করে কালো বৃত্ত দেওয়া আছে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনেও একটা করে বৃত্ত দেওয়া আছে, এখানেও তো একটা করে বৃত্ত দেওয়া আছে। তাহলে আমরা কি এটাকে মাইটোসিস বলতে পারি? নিশ্চয়ই পারি না, কারণ মাইটোসিস কোষ বিভাজনে কালো বৃত্ত দেওয়া সত্ত্বেও এখানে অপত্য কোষ সৃষ্টি হয়েছিল মাত্র 2টি, কিন্তু এখানে কালো বৃত্ত সবটার মাঝেই আছে সমান সমান। এখানে আমি যদি কল্পনা করো যে স্যার এখানে একটা কালো বৃত্ত, এটাও কালো বৃত্ত, তো এখানে তো সমান সমান আমরা ধরে নিতে পারি। ধরে নিলাম যে আমরা এইখানে কালো বৃত্ত, এখানে প্রত্যেকটা কালো বৃত্ত সমান সমান, কিন্তু এই যে একটা কোষ ভেঙে যে 4টি কোষ উৎপন্ন হলো, এটাকে মাইটোসিস কোষ বিভাজনে হয়? নিশ্চয়ই হয় না। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে যেহেতু 2টি কোষ উৎপন্ন হয় আর এখানে 4টি কোষ হয়েছে, তাহলে একটু ব্যতিক্রম আছে।
একটা ভেঙে 4টি কোষ অপত্য কোষ সৃষ্টি হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা ব্যতিক্রম। এটাকে আমরা নিঃসন্দেহে মিয়োসিস কোষ বিভাজন ধরে নিতে পারি। তার মানে এটা মিয়োসিস কোষ বিভাজন। এবার এই চিত্রটাকে যদি আমরা 2 নং চিত্র ধরি, এখানে এসে দেখা যায় একটি মাত্র মাতৃকোষ, যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আমি 2টি দাগ দিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি যে 2টি দাগ দিয়ে তুমি ধরো যেগুলো ক্রোমোজোম। অপত্য কোষের আমি 2টি দাগ দিয়েছি, এই যে 2টি অপত্য কোষ এখানেও 2টি দাগ দিয়েছি। তার মানে দাগ দিয়ে আমি বোঝাচ্ছি যে মাতৃকোষে যে কটা দাগ অপত্য কোষেও সেই কটা দাগ। তার মানে এই দাগকে আমি ক্রোমোজোম কল্পনা করছি বা ধরে নিচ্ছি। তাহলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ধরে নিই এখানে 2টি বা 2 জোড়া, বা তা তুমি যাই কল্পনা করো, যদি এখানে ধরি 2 জোড়া অথবা 2টি, অপত্য কোষেও 2টি, এই অপত্য কোষেও 2টি। এক্ষেত্রে কি বোঝা গেল যে একটা মাতৃকোষ ভেঙে 2টি অপত্য কোষ সৃষ্টি করেছে, কিন্তু ক্রোমোজোম সংখ্যা সমান সমান। তাহলে কি বোঝা গেল? এটা নিঃসন্দেহে মাইটোসিস কোষ বিভাজন। কারণ আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, চারিত্রিক গুণাবলীও অনুরূপ হয়, মাতৃকোষের অনুরূপ হয়। ঠিক 2 নং এই চিত্রটাকে যদি আমি 2 নং কল্পনা করি, তাহলে এখানে খেয়াল করো একটি মাতৃকোষে 4টি দাগ দিয়েছি, তার মানে 2 জোড়া ক্রোমোজোম বোঝানোর চেষ্টা করেছি। অপত্য কোষে এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, তার মানে প্রথম ধাপে কিন্তু কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। এখানেই কিন্তু তোমার বোঝার বিষয়, যেহেতু প্রথম ধাপেই অর্ধেক হয়ে গেল, তাহলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন কোষ বিভাজনে? নিশ্চয়ই মিয়োসিস কোষ বিভাজনে। তাহলে প্রথম ধাপে অর্ধেক হয়ে গেছে, দ্বিতীয় ধাপে সমান সমান, অর্থাৎ অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান রয়েছে। এখানে 2 দাগ, এখানে প্রত্যেকটার ভিতরে 2 দাগ, তার মানে ক্রোমোজোম সংখ্যা সমান আছে। তাহলে এই চিত্র থেকে আমি বলতে পারি যে এটা মিয়োসিস কোষ বিভাজন। কি জন্য? প্রথম ধাপে 2টি অপত্য কোষ সৃষ্টি হয়েছে, মাইটোসিস কোষ বিভাজনেও 2টি অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে পার্থক্য কোথায়? মাইটোসিস যে অপত্য কোষ এখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, কিন্তু এখানে যে 2টি কোষ উৎপন্ন হয়েছে প্রথম ধাপে, এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে গেছে। এই যে মাইটোসিসের 2টি আর এই মিয়োসিসের প্রথম ধাপে অপত্য কোষ 2টি, এখানে কিন্তু সমান সমান, শুধু পার্থক্য ক্রোমোজোম সংখ্যা। মিয়োসিসের বেলায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, মাইটোসিসের বেলায় ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকবে। তাহলে এই প্রথম ধাপটা দেখেই কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি এই ধাপটা মিয়োসিস। এরপরে আরেকটু অগ্রসর হয়ে দেখি পরবর্তী ধাপে এইটা যদি মাতৃকোষ হয়, ভেঙে 2টি অপত্য কোষ হয়েছে, এটা মাতৃকোষ 2টি অপত্য কোষ সৃষ্টি করেছে। এই যে মাতৃকোষের 2টি দাগ আর অপত্য কোষের 2টি দাগ, তার মানে কি সমান সমান। এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাগুলোর সমান সমান। তাহলে সর্বশেষ ধাপটা হচ্ছে মাইটোসিসের অনুরূপ। সর্বশেষ গিয়ে আমি অপত্য কোষ পেয়েছি কয়টি? 1 2 3 4। সর্বশেষ গিয়ে আমি অপত্য কোষ পেয়েছি মোট 4টি। তাহলে তোমাকে ধরে নিতে হবে যে অপত্য কোষ 4টি সৃষ্টি হয় কোন কোষ বিভাজনে? নিশ্চয়ই এটা মিয়োসিস কোষ বিভাজনে হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর চিত্রে যাই। আমি যদি এটাকে 3 নম্বর চিত্র কল্পনা করি, এখানে এসে দেখো যে এইখানে যে বৃত্তটা থাকার কথা, সেই বৃত্তটাও কিন্তু পরিপূর্ণ নেই, আংশিক, অর্ধবৃত্ত। এই দুটোর মাঝে এই দুটো বৃত্তাকার বা যেভাবেই হোক চেষ্টা করেছি বৃত্তাকার দেওয়ার জন্য। ধরে নাও এই দুটো বৃত্তাকার, কিন্তু এখানে অর্ধবৃত্ত আকৃতি এরকম আছে। প্রশ্নপত্রে এরকমই ছাপা হয়েছে, হয়তো প্রিন্টে ওঠে নাই, অথবা এভাবেই ছাপানো হয়েছে। এই ক্ষেত্রে তুমি কি ভাববে? এই ক্ষেত্রেও
আমাকে ধরে নিতে হবে যে একটা মাতৃকোষ ভেঙে যেহেতু সম-আকৃতির দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে, এটাও মাইটোসিস কোষ বিভাজন, এটাও মাইটোসিস কোষ বিভাজন। এখন তোমার একটি প্রশ্ন হতে পারে যে স্যার, অ্যামাইটোসিস কোষ বিভাজনেও তো একটি কোষ ভেঙে দুইটি কোষ তৈরি হয়, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা মনে রেখো, অ্যামাইটোসিস কোষ বিভাজন কিন্তু সরাসরি ঘটে থাকে। সরাসরি দুটি একটা কোষ ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, নিউক্লিয়াসও বিভক্ত হয়ে যায়, সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায়। এই জন্য ওই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কোন কোন বইতে লেখা আছে দ্বি বিভাজন, আবার কোন কোন পাঠ্যপুস্তকে লেখা আছে প্রত্যক্ষ কোষ বিভাজন, তার মানে একদম সরাসরি হয়ে থাকে। সেই ক্ষেত্রে চিত্রটা কিন্তু এরকম হবে। যদি তুমি অ্যামাইটোসিস কল্পনা করো তাহলে সেইখানে এরকম হবে। ধাপটা হবে এরকম। অ্যামাইটোসিস যদি কল্পনা করতে চাও এইটাকে, কিন্তু অ্যামাইটোসিসের ধাপ হবে এই যে মাঝখানে ভাঁজ করে সরাসরি বিভক্ত হয়ে গেল, এরকম নিউক্লিয়াস বিভক্ত হয়ে গেল। এই ধাপটা দিয়ে যদি এরকম করা হতো তাহলে আমরা ধরে নিতাম এটা অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসের বেলায় এই চিত্রটা সরাসরি এরকমই থাকবে। এইখানে একটা ভাঁজ, এই ধরনের বিভাজনটা হবে হলো অ্যামাইটোসিস। কিন্তু এখানে এই মাঝের এই চিত্রটুক, এই অংশটা কিন্তু অ্যামাইটোসিসের লক্ষণ। তুমি পাঠ্যপুস্তক দিয়ে দেখবে অ্যামাইটোসিসের প্রধান লক্ষণ হলো এই অংশটুক। তাহলে আমার ওই অংশের সাথে এই অংশের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা এই চিত্রটাকে কি বলবো? এটাকে বলবো মাইটোসিস। এবার এটাকে যদি আমি 3 নম্বর চিত্র ধরি, লক্ষ্য করো, এটা মাতৃকোষ, কোনো ক্রোমোজোম সংখ্যা দেওয়া নেই, কোনো ক্রোমোজোম সংখ্যা দেওয়া নেই, বৃত্তটাও অসমাপ্ত। হতে পারে প্রিন্টে পূর্ণাঙ্গ করা হয়নি, অথবা এভাবেই চিত্রটা দেওয়া হয়েছে, হতে পারে। সেই ক্ষেত্রে আমি কি করব? আমি একজন শিক্ষার্থী হিসাবে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে মাতৃকোষ একটি, অপত্য কোষ সৃষ্টি হয়েছে 4টি, কোনো ক্রোমোজোম সংখ্যা দেওয়া নেই, এন দ্বারা উল্লেখ করা নেই, দাগ দিয়ে উল্লেখ করা নেই, কোনো ক্রোমোজোম সংখ্যা দেওয়া নেই। আমাকে তখন বুঝতে হবে কোষ বিভাজনে, কোন কোষ বিভাজনে একটি মাতৃকোষ ভেঙে গিয়ে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। তুমি যদি মাইটোসিসের কল্পনা করো তাহলে দেখবে মাইটোসিসে মাত্র 2টি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে 4টি কোষ উৎপন্ন করে কোন কোষ বিভাজনে? নিঃসন্দেহে মিওসিস কোষ বিভাজনে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে এই ধরনের চিত্রও যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে এই চিত্রটাকে মিওসিস কোষ বিভাজন ধরে তার বর্ণনা বা ব্যাখ্যা উত্তরপত্রে লিখব। এবার আসি, প্রশ্নপত্রে অনেক সময় বলা হয়ে থাকে এই প্রক্রিয়াটি, ধরে নেই এই দিকের অংশটার কথা আগে বলি, এই প্রক্রিয়াটি অর্থাৎ মাইটোসিস। প্রশ্নপত্রে উল্লেখ থাকে না যে মাইটোসিস প্রক্রিয়াটি সঠিক নিয়মে না ঘটলে জীবদেহে কি পরিবর্তন হবে বা কি হবে বা কি সমস্যা হবে, কিন্তু বলা থাকে এই প্রক্রিয়াটি, অথবা এটাকে যদি আমি এ কল্পনা করি, এই সম্পূর্ণটাকে এ আর এই পাশের সম্পূর্ণটাকে বি, যদি বলা হয় এই এ ধাপের এই প্রক্রিয়াটি সঠিক নিয়মে না ঘটলে জীবে কি সমস্যা হতে পারে, তাহলে আমাকে আগে প্রথমে বাছাই করতে হবে, শনাক্ত করতে হবে এই প্রক্রিয়াটি কোন প্রকৃতি। এই প্রক্রিয়াটি বলতে কোন প্রকৃতি, কোন কোষ বিভাজনের কথা উল্লেখ করা হয়েছে। এ দ্বারা এই চিত্রটি মূলত মিওসিস না মাইটোসিস। তাহলে আমাকে আগে শনাক্ত করতে হবে এটা কোন কোষ বিভাজন। যেহেতু এটা মাইটোসিস, আমরা মাইটোসিসের কথাই বলছি। মাইটোসিস কোষ বিভাজন জীবের দেহ কোষে, দেহ গঠনে
হয়ে থাকে। তাহলে এটা কিন্তু জননাঙ্গে ঘটে না। আমাদের দেহের শুধুমাত্র জননাঙ্গ বাদ দিয়ে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব জায়গায় মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। তো মাইটোসিস কোষ বিভাজনে আমরা জানি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তার মানে কি ডিএনএর পরিমাণ সমান থাকে। আর ডিএনএর পরিমাণ সমান থাকার অর্থ কি, যে মাতৃকোষের যে চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য কোষের চারিত্রিক বৈশিষ্ট্য হুবহু মিল থাকবে। এখন যদি তা ব্যতিক্রম হয়, ধরে নাও ব্যতিক্রম হয়েছে, ক্রোমোজোম সংখ্যা ক্রোমোজোম বিন্যাস ব্যতিক্রম হয়েছে, তাহলে কি হবে? তাহলে হবে কি, আমাদের যে দেহ কোষের যে মাইটোসিস প্রক্রিয়াটির যে ব্যাঘাত ঘটলো, অনিয়মিত কোষ বিভাজন শুরু হয়ে গেল, তাহলে দেখা যাবে আমার এই দেহ গঠনেও সামঞ্জস্য থাকবে না। অসামঞ্জস্য আকার আকৃতি আমার এই দেহ কোষে লক্ষ্য করা যাবে। তার মানে কি, আমার যে স্বাভাবিক জীবনযাত্রার মান এটা ব্যাহত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো যে মাইটোসিস কোষ বিভাজন যদি সঠিক নিয়মে না হয় তাহলে কি হবে, আমার এই যে দেহ গঠনে যে মাইটোসিসটা হলো, আমার এই যে পূর্ণাঙ্গ দেহ কোষে যত কোষ আছে সব জায়গায় মাইটোসিস প্রক্রিয়া হয়েছে। যদি এমন হতো যে আমার এক হাতে মাইটোসিস কোষ বিভাজন সঠিক নিয়মে হয়েছে আর এক হাতে সঠিক নিয়মে হয়নি, তাহলে কি হতো, হয় এই হাত একটু লম্বা হয়ে যেত, না হয় এই হাত একটু খাটো হয়ে যেত। কোষের বিভাজন ব্যতিক্রম হয়েছে, হয়তো বা মাংসপেশি ব্যতিক্রম হতো, হয়তো এই হাত চিকন হয়ে যেত, এই হাতের মোটা হয়ে যেত, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সমস্যা সৃষ্টি হতো। তো অনুরূপ ভাবে যদি প্রশ্নপত্রে বলা হতো যে এই কোষ বিভাজনটি, আমি যদি এই সম্পূর্ণটাকে বি ধরে নেই, বি, এই বি কোষ বিভাজনটি যদি সঠিক নিয়মে না হতো তাহলে কি হতো? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমে আমাকে শনাক্ত করতে হবে এই বি কোষ বিভাজনটি, এই বি ধাপটি মূলত মাইটোসিস নাকি মিওসিস। তাহলে আমরা জানি যে এটা মিওসিস। তো মিওসিস কোথায় ঘটে? আমাকে প্রথমে ভাবতে হবে এই কোষ বিভাজনের নাম কি, এই কোষ বিভাজনটা জীবদেহের কোন অঙ্গে ঘটে। তাহলে আমরা জানি যে এটা মিওসিস, আর এটাও জানি যে মিওসিস কোষ বিভাজন জীবের জনন অঙ্গে ঘটে। তাহলে এখানে যদি অনিয়মিত বিভাজন লক্ষ্য করা যায়, স্বাভাবিক প্রক্রিয়াটি যদি চলমান না থাকে, তাহলে জীবের জননাঙ্গের যে গঠন, জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্য, জীবের যে আকার আকৃতি রং বা বর্ণ, তার সামগ্রিক চারিত্রিক যে বৈশিষ্ট্য তা কিন্তু ঠিক থাকবে না, একেবারেই অসামঞ্জস্য হবে এবং জীবনযাত্রার মান সাংঘাতিক রূপে ব্যাঘাত ঘটবে। তাহলে কোষ বিভাজন জননাঙ্গেরটাও যদি অনিয়মিত হয় তাহলেও যেমন জীব জগতের ভারসাম্য বিনষ্ট হবে, ঠিক অনুরূপ মাইটোসিস কোষ বিভাজনও যদি জীবের দেহে সঠিক নিয়মে না হয় তাহলে তার যে দৈহিক আকৃতি হওয়ার কথা স্বাভাবিক জন্মলগ্ন থেকে প্রতিটি জীবের আকার যেমন আছে এই আকৃতির ব্যতিক্রম হয়ে যাবে যদি এই কোষ বিভাজনগুলি অনিয়মিত হয় বা সঠিক নিয়মে সংগঠিত না হয়। তাহলে প্রতিটি জীবের মাঝেই যদি এই অনিয়মিত কোষ বিভাজন শুরু হয়ে যায় তাহলে প্রতিটি জীবের আকার আকৃতি ভিন্ন রকম হবে। একই বংশের একই সন্তান, একই মা বাবা, তাদের আকার আকৃতি চারিত্রিক বৈশিষ্ট্য কোনো কিছুর সাথে মিল থাকবে না। সুতরাং আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রার মান তা সাংঘাতিক রূপে ব্যাঘাত ঘটবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। এমনকি প্রশ্নপত্রে এই ধরনের চিত্র যদি দেওয়া থাকে তা তোমরা সহজেই কোনটা মাইটোসিস
কোনটা মিওসিস তা তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।